আসন্ন লোকসভা নির্বাচনের আমাদের এখানের ভোট কিন্তু 6ই মে। আর এই ফাঁকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি কিন্তু বেশ চরমে। আর আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি চণ্ডীতলা 2 নম্বর ব্লকের যুবর সভাপতি কৌশিক শীলকে। আমি একবার কৌশিকবাবুর কাছে যাব যে এই মুহূর্তে রাজনৈতিক ব্যস্ততা বেশ তুঙ্গে, প্রখর দাবদাহের মধ্যেও নির্বাচনী প্রচার সঙ্গে দেয়াল লিখন সবই একা হাতে সামলাচ্ছেন, কিভাবে এটা হচ্ছে? দেখুন, সারা বছরই আমরা মানুষের সঙ্গে থাকি। ভোট আমাদের কাছে আলাদা করে কোনো ব্যাপার না, তবে হ্যাঁ, ভোট এলে একটা ব্যস্ততা বাড়ে, সেই ব্যস্ততা রয়েছে। সকালবেলা থেকে দেওয়াল লিখন তো চলছে, দেওয়াল লিখন প্রায় শেষের দিকে, দেওয়াল লিখন শেষ হয়ে গেছে। ফ্ল্যাগ ফেস্টুন যেগুলো আসছে সেগুলোকে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করা বিভিন্ন জায়গায়, সেগুলো করছি। কিছু পেপার ওয়ার্ক রয়েছে দলীয় প্রার্থীর জন্য, সেগুলো করতে হচ্ছে। ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। আর দুপুরবেলার টাইম, এখন যখন আপনারা এসেছেন, এখন মূলত এই ঘন্টা দুয়েক নিজের জায়গাতে থাকি, আবার রোদটা একটু কমলে আবার বেরিয়ে পড়ছি রাত্রিবেলায় প্রায় 10টা 11টা। তারপরেও 11টার পরেও ছেলেদের সঙ্গে নিয়ে, কর্মীদের সঙ্গে নিয়ে বসা, বিভিন্ন আলোচনা, সেগুলো সেরে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 12টা 12:30 হচ্ছে প্রতিদিনই। এই ব্যস্ততা, একটা রুটিন তৈরি করে নিয়েছি, সেই রুটিন ধরেই আমরা এগোচ্ছি। এটা কি একেবারেই মানে জনসংযোগ আলাদা করে একটা গুরুত্ব দেওয়ার জন্য? প্রথম কথা হচ্ছে জনসংযোগ বলতে, আমার এখানে তৃণমূল কংগ্রেসের আমার যিনি প্রার্থী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আমার এলাকায়, বিশেষ করে চণ্ডীতলা ব্লক 2 এই এলাকায় এতবার এসেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে, কখনো রক্তদান শিবির, কখনো তার কোনো প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, সামাজিক অনুষ্ঠান, যেমন ধরুন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এতবার এসেছেন। সুতরাং এখানকার প্রত্যেকটা মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচিত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন। এমন নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আলাদা এসে মানুষের সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে। ইতিমধ্যে কতগুলো র্যালি আমরা মেন রোড দিয়ে করেছি, আপনারা জানেন, সেই র্যালি আমরা কমপ্লিট করেছি। আলাদা করে আমার মনে হয় না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মানুষের কাছে দাঁড়ানোর খুব বেশি দরকার আছে, কারণ প্রত্যেকটি মানুষ তার প্রকল্প, তার উন্নয়ন, মানুষের কাছে আসা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে তিনি এসেছেন, মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আলাদা করে আমাদের মধ্যে ভাবনা নেই। অন্যান্য দলের যারা প্রার্থী তাদের থাকতে পারে, কারণ ধরুন আরও অন্যান্য দলের যারা প্রার্থী হয়েছেন তাদের মানুষ কেউ চেনেন না। আমার বিপরীতে যে দলগুলো রয়েছেন তাদের মানুষ চেনেন না, তারা হয়তো এই পার্সোনাল কন্ট্যাক্ট ইত্যাদি। আমরা প্রতিনিয়ত পার্সোনাল কন্ট্যাক্টে রয়েছি, আমার প্রার্থী প্রতিনিয়ত পার্সোনাল কন্ট্যাক্টে রয়েছেন, তারা মানুষের সঙ্গে সবসময় আছেন, ছিলেন। আলাদা করে ভোটের জন্য অন্য কোনো সমীকরণ ভাবতে হবে এমন আমরা ভাবছি না, আমার দল ভাবছে না, কারণ আমরা মানুষের মধ্যেই রয়েছি। ইতিমধ্যেই বিরোধী দলের প্রার্থী বলছেন যে 2 লক্ষ কেন, তিনি 50,000 ভোটেই জিতে দেখান, কারণ মানুষ তাদের সঙ্গে নেই। আর এই যে বিভিন্ন প্রকল্পের নামে যে দুর্নীতি বা যে টাকা পয়সা নস্যাৎ, এগুলোর যে অভিযোগ তুলছেন, কি বল? এখন দেখুন, বিরোধী দল কি বলছে আমরা সেগুলো খুব বেশি, কারণ কোনো বিরোধী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে শ্রীরামপুর লোকসভায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কত লক্ষ ভোটে জিতবেন, এটা বিরোধী দলরা কিভাবে প্রেডিক্ট করছে জানেন? আমি জানি না। যে 50,000 ভোটে পারলে জিতে দেখান। আমি আগেই বলেছি যে আমার এলাকায় শুধু নয়, বিভিন্ন এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা র্যালিতে হেঁটেছি। সেই র্যালি যখন গ্রামের রাস্তার মধ্যে দিয়ে প্রবেশ করেছে, পাড়ার মহিলারা, মা বোনেরা, তারা রাস্তার মধ্যে বেরিয়ে এসেছেন, শঙ্খধ্বনি করেছেন, গায়ে ফুল ছুঁড়েছেন। বয়স্ক মানুষ, তিনি লাঠি হাতে নিয়ে তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন। আমি ঠিক মিছিলটার সামনের দিকে যাচ্ছি, আমার পিছনের যে গাড়ি রয়েছে হুডখোলা জিপ, তাতে আমাদের প্রার্থী রয়েছেন, তারপরে বিরাট র্যালি রয়েছে। আমি তাকে অনুরোধ করলাম যে আপনি একটুখানি রাস্তার পাশে এসে দাঁড়ান, কারণ একটা র্যালি যাচ্ছে, ভিড় রয়েছে, বয়স্ক মানুষ। তিনি চোখ মুখ পাকিয়ে আমার মুখের ওপর জবাব দিলেন, না, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে এসেছি। এই যে একটা মানুষের মধ্যে যে আবেগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাড়ায় দিয়ে যাচ্ছেন, সেখানে
মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ছেন, মহিলারা সংগঠন, কেউ আশ্চর্য হয়ে গেলাম যেহেতু গরমে র্যালি হচ্ছে, ডাব হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি ভাবতে পারিনি এটা আমার প্রার্থীর জন্য দাঁড়িয়ে রয়েছেন। প্রার্থী যেমনি কাছে এলেন, বাড়ির মহিলা পুরুষ সবাই মিলে এসে প্রার্থীকে ডাব খাচ্ছেন, প্রার্থী স্বচ্ছন্দে ডাব খেলেন। বাচ্চাদের নিয়ে, বাচ্চারা দেখতে আসছে, বাচ্চাদের আমার প্রার্থী কোলে নিয়ে নিচ্ছেন, জড়িয়ে ধরছেন মানুষকে। মানুষ এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরছে। আমি দেখেছি এর আগে একদিন একটা, মানে সবথেকে বড় কথা, উইদাউট পারমিশনে বিজেপি একটা র্যালি করেছে, আমি তার এগেইনস্টে কমপ্লেন করেছি। সেখানেও তো দেখেছি বিজেপির র্যালি। কোথায় লোক? পিছনে 30 জন 20 জনকে নিয়ে বিজেপি প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরছেন। আর আমার প্রার্থী যেখানে যাচ্ছেন, যত সময় এগোচ্ছে র্যালি তত বাড়ছে। তো মানুষের চাহিদা যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় হন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ কেন, আমি তো বলবো 2.5 লক্ষ থেকে 3 লক্ষর ব্যবধানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হবে। এবং বাকি যারা রয়েছেন তারা কে কোন পজিশনে থাকবেন তারা তাদের মধ্যে আলোচনা করে নিন, সেটা আমরা ভাবছিও না। শ্রীরামপুরের বুকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে বলে, দেখুন, একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে। তো ফার্স্ট যিনি হলেন 100-র মধ্যে 100 পেলেন, আর যিনি সেকেন্ড হলেন 100-র মধ্যে 30 পেলেন, তাকে কি সেকেন্ড বলা যায়? তাকে কি থার্ড বলা যায়? সুতরাং আমরা সেই জায়গায় ভাবছি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 100 পাচ্ছেন, ওনারা ঠিক করে নিন 100-র মধ্যে কত পাবেন, সেটা ওনারা ভাবুন। আর ওনারা কি বললেন না বললেন সেটা যেমন মানুষও শুনছে না, আর মানুষ যেখানে শুনছে না আমরা শুনে আর বিতর্কিত মন্তব্য করে কি করব। সুতরাং ওই জায়গাটা মন্তব্য না করাই ভালো। ওনারা ওনাদের মতো ভাবুন, ওনারা দিবাস্বপ্ন দেখুন, ওনারা শান্তিতে ঘুমন। ভোট যেদিন হবে, যেদিন রেজাল্ট বেরোবে, সেদিন মানুষ বলে দেবে কি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায় এগিয়ে যাবেন সেদিন ওনারা কল্পনা করতে পারবেন না। শুধু এইটুকু কথা বলবো আপনাদের। আপনার এখানে আসতে গিয়ে আরও একটা জিনিস চোখে পড়লো ডিএনএন বাংলার ক্যামেরায়, সেটা হচ্ছে যে ওই পায়রাগাছা 1 নম্বর পোলে অনেকটা এলাকা জুড়ে ঢালাই হয়ে গেছিল, একেবারে গোবরা স্টেশনের আগেও। তো সেইখানে আবার দ্বিতীয়বার ঢালাই হচ্ছে দেখে এলাম। এই ব্যাপারটা কীরকম কী? এখন ব্যাপার হচ্ছে, একটা স্কিম যখন করা হয়েছিল আপনার ওই রাস্তাগুলোর ক্ষেত্রে, সেই রাস্তাগুলোর ক্ষেত্রে স্কিম করার পর ওখানে মানে আপনি দেখবেন রাস্তাটা হয়েছে চাষযোগ্য জমির পাশ দিয়ে। সুতরাং বেশ কিছু অঞ্চল ধস নেমেছিল আর কি, রাস্তাটা খারাপ হয়েছিল। সেই জায়গাটাকে আবার নতুন করে রেনোভেট করে দেওয়া হচ্ছে। কারণ দেখুন, উন্নয়নই বলুন যাই বলুন, সেটা তো মানুষের স্বার্থে। একটা কাজ হলো, কোনো কারণে সেটা প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক দুর্যোগে সেটা নষ্ট হয়ে গেল, আবার মানুষ, আমাদের পাকা রাস্তা হলেও তো সেটা বারবার করতে হয়। তো সেখানে রাস্তাটা খারাপ হয়েছিল, সেটা আবার রেনোভেশনের জন্য নতুন করে স্কিম তৈরি করে সেটা আবার করা হচ্ছে। এই নির্বাচনের প্রচারেই প্রার্থীকে ফুরফুরা শরীফে কালো পতাকা দেখানো হয়েছে, তো এটা হঠাৎ কেন, কি বলবেন? প্রথম কথা, দেখুন, আপনারা যেটা বলছেন দেখানো হয়েছিল, একটা খবর ছিল, আমি শুনেছি। প্রার্থী ফুরফুরা শরীফের জন্য যা করেছেন, দল ফুরফুরা শরীফের জন্য যা করেছে, সরকার ফুরফুরা শরীফের জন্য যা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ, যাদের সঙ্গে মানুষের সম্পর্ক নেই, যারা অন্য একটি রাজনৈতিক দলের সম্পূর্ণভাবে মদতপুষ্ট, তারা এই ধরনের ঘটনা একটা ঘটাবার হয়তো চেষ্টা করেছিল। এবং যে রাজনৈতিক দলের মদতে তারা এই কাজটা করবার কথা ভেবেছিল বা শুরু হয়েছিল তাদের এই জিনিসটা, সেই রাজনৈতিক দলের ফুরফুরা কেন, সারা শ্রীরামপুরেতেই কোনো রাজনৈতিক তাদের বেশ নেই, তাদের দাঁড়াবার জায়গা নেই। তারা বিভিন্ন সময় এই একটা, জানেন তো, চমক থাকে, খবরে আসতে হবে আমায়, ঠিক আছে, কি করব। এমনও ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেস কিছু করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের নামে বাইরে থেকে কিছু জিনিস নিয়েছে, বলা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করেছে, কারণ তিনি খবরের কাগজে হেডলাইন্স পরের দিন আসবেন। তো এটাও তাই ঘটনা। তো আমরা মানুষের সঙ্গে আছি। ফুরফুরাতে সরকার, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, আজকে ফুরফুরা আলোয় ভাসছে, রাস্তাঘাট চকচকে। ফুরফুরা থেকে সরাসরি কলকাতার যোগাযোগের জন্য বাস গভর্নমেন্ট দিয়েছে। ফুরফুরার মানুষ তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে রয়েছে। সুতরাং ফুরফুরায় ওই 2টি কি 4টি মানুষ, তাদের পারিবারিক কি গণ্ডগোল আছে,
এবং সেই পরিবারের একটা অংশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, আর তারা বিচ্ছিন্নতাবাদী হয়ে তাদের পারিবারিক কী সমস্যা আছে সেটা জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার প্রার্থীকে কালো পতাকা দেখাতে চাইবেন, এটা তো ভাবা যায় না। তো সেটা তাদের ব্যাপার। মানুষের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন। ফুরফুরাকে সাজিয়ে দিয়েছে সরকার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফুরফুরাকে সাজিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাকে সাজিয়ে দিয়েছেন। সুতরাং সেটা আমরা আমাদের ভাবনার মধ্যেই আসছে। একটা ভোট পার্সেন্টেজ অফ ভোট তো বিরোধীতে থাকে, পাবেন তারা, তার জন্য আমরা বদান নই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বদান নই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তো আগেও বলেছি যে 100-র মধ্যে 100 আর 100-র মধ্যে 30। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 100-র মধ্যে 100, বাকি 100-র মধ্যে কে 30 পাবে, কে 25 পাবে, কে 10 পাবে, সেটা তারা ঠিক করে দেবে। ভোটার এবার যারা ভোটার, আপনার এখানেও বেশ কিছু নতুন ভোটার উঠে এসেছে, আপনাদের এখান থেকে কী ব্যবস্থা? দেখুন, প্রথম কথা, শুধু নতুন ভোটার পুরনো ভোটারের ব্যাপার নয়। যে দলের সমর্থকই হন না কেন, এমন এমন ভোট কেন্দ্র আছে যেটা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। এই গরমে মানুষেরা যাবেন আসবেন। নির্বাচন কিছু বিধি রয়েছে, সেই নির্বাচন বিধিকে মাথায় রেখে তারা যাতে সুস্থভাবে ভোটটা দিয়ে আসতে পারেন এই গরমের মধ্যে, সেইটুকু ফেসিলিটেশন দলের তরফ থেকে যতটা পারবো, আবারও বলছি, নির্বাচন বিধিকে মাথায় রেখে। কারণ দেখুন, আমি খুব খোলা মনে ভালোর জন্য করলাম যে বয়স্ক মানুষ, তিনি আমার ভোটার নাও হতে পারেন, তিনি ভোট দিতে আসছেন, কষ্ট হচ্ছে, আমি পাশ দিয়ে হয়তো সাইকেল নিয়ে যাচ্ছি যে কাকু জেঠু উঠুন, আপনাকে ছেড়ে দিয়ে আসছি। কারণ মনে হতে পারে আমি ভোট দান প্রক্রিয়াকে প্রভাবিত করছি, ভোটারকে বোঝানোর জন্য গাড়ি করে নিয়ে যাচ্ছি, বা কাউকে এক গ্লাস জল খাওয়ালাম, তিনি অন্য দলের কেউ ভাবতে পারেন এই রে ওকে জল খাওয়াচ্ছে, তার মানে কি ম্যানেজ হয়ে যাচ্ছে, ব্যাপারটা তা নয়। আমারই তো গ্রামের মানুষ, পাড়ার মানুষ, এলাকার মানুষ, তো তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য ফেসিলিটেশন নির্বাচন বিধিকে মাথায় রেখে যতটা করার সেটা করব। সঙ্গে এরপরে যেটা থাকছে যে কেন্দ্রীয় বাহিনী, তো কেন্দ্রীয় বাহিনীর প্রতি আপনাদের তো আস্থা আছে। লেস বদার, আমি কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা কথাও বলবো না। তার কারণ, কেন্দ্রীয় বাহিনীকে আনার জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে বলেছে নাকি ওয়েস্ট বেঙ্গলের সবকটা বুথই হচ্ছে আপনার সেন্সিটিভ। তো আমি আমার বুথে এতদিন ইলেকশন করেছি, আমার এলাকায় এতদিন ইলেকশন করেছি, কোনো ইলেকশন কেউ বলতে পারবে না যে কোনো রাজনৈতিক দল, এটা একটা তৈরি করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী তার জায়গায় আসবেন, থাকবেন, তার মতো কাজ করবেন, সেটা করুন, কোনো আপত্তি নেই। তবে কেন্দ্রীয় বাহিনীও যদি ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে চান কোনোভাবে, তখন তো প্রতিবাদ থাকবেই, প্রয়োজনে প্রতিরোধ থাকবে। যেমন বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা খবরে পড়েছি যে সেন্ট্রাল বাহিনী, কেন্দ্রীয় ফোর্স, তারা ঢুকে বলছেন যে এই কাকে ভোট দিবি ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করছেন। যদি এরকম করতে চায় তাহলে তার যা প্রক্রিয়া মেনে তার প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই থাকবে, এটুকু বলতে পারি। এবারে কৌশিকবাবু, নতুন ভোটার মানে ইয়াং জেনারেশন, এটা একটা দেখা গেছে, একটা ট্রেন্ড উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা খুব সাপোর্ট করছেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ইয়াং জেনারেশন সাপোর্ট তো করবেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইয়াং জেনারেশন সাপোর্ট করবে এই কারণে, যদি আমি মেয়েদের ক্ষেত্রে, আমার বাড়ির মা বোনেরা যারা রয়েছে, আজকে দেখুন রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, আজকে একটি ছেলে বা মেয়ে, ছাত্রছাত্রী যারা, তারা ক্লাস 8-এ উঠলে একটা সাইকেল পাচ্ছে, সেই সাইকেল নিয়ে তারা পড়াশুনো করছে। এতে দুটো জিনিস হয়েছে। প্রথমত, তারা বিভিন্ন জায়গায় পড়তে যাচ্ছে, সেই সুবিধাটা পাচ্ছে। পাশাপাশি স্কুল ছুট সেটা কমে গেছে, সাইকেল পাওয়ার জন্যই হোক, যে কোনো কারণেই। তো তারা পড়াশুনো করছে। আজকে এই যে তাদের ফেসিলিটেশন, তাদের জায়গায় কি, এটা এর আগে কোনো গভর্নমেন্ট ভাবতে পারেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এটা বেরিয়েছে। তো কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, রূপশ্রী বলুন, এই তিনটে সামাজিক প্রকল্প যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন, মামাটি মানুষের সরকার এনেছে, তারা তাতে উপকৃত হয়েছে। আর তারাই তো আপনার নতুন ভোটার, 18 বছর তারা ক্রস করেছে, তারা তো উচ্চ মাধ্যমিক দিয়ে জাস্ট পেরিয়েছে। সুতরাং তারা কার কথা ভাববে? তারা সাইকেলে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের পড়াশুনোর খরচা মমতা বন্দ্যোপাধ্যায়, পিঠের ব্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়, পড়ার বই মমতা বন্দ্যোপাধ্যায়, লেখার খাতা মমতা বন্দ্যোপাধ্যায়, পায়ের জুতো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তাও থালা বাসন মিড ডে মিলের মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। সুতরাং
এমন একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাচ্ছিল্য বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই, ফেসবুকে দেখতে পাই, অনেক রাজনৈতিক দল করছেন। আপনাকে একটা কথা বলি, বলুন তো আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি প্রকল্প, একটি হচ্ছে সমব্যথী প্রকল্প, মানুষ মারা গেলে যেটা পরিবার পায় 2000 টাকা, এবং রূপশ্রী প্রকল্প, এগুলো কিন্তু বন্ধ করতে পারেননি নির্বাচন কমিশন। ভোট দানকে প্রভাবিত করতে পারে ভেবে যেসব প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সবার ক্ষেত্রে সেই প্রকল্পগুলো সব বন্ধ হয়েছে। কিন্তু এই নির্বাচন বিধির আওতার বাইরে রয়েছে এমন দুটি প্রকল্প সারা বিশ্বে, সারা ভারতবর্ষে কোনোদিন হয়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুটি প্রকল্প, সমব্যথী এবং রূপশ্রী, এই দুটি প্রকল্পকে নির্বাচন কমিশন তার আওতার বাইরে রেখেছেন, কারণ এগুলো এত বড় সামাজিক প্রকল্প। কে করেছেন? যিনি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তো ইয়াং জেনারেশন, যারা শিক্ষিত, যারা উঠে আসছে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাববেন। আজকে নির্বাচন কমিশন এই দুটি প্রকল্পকে বন্ধ করতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই জননেত্রী, কারণ তার মাথা থেকে এমন কিছু জিনিস বেরোয়, সেটা রাজনৈতিক ক্ষেত্রকে ছাড়িয়ে গিয়ে, ভোট প্রক্রিয়াকে ছাড়িয়ে গিয়ে তার ব্যাপ্তি এমন জায়গায় পৌঁছে, মানে সামাজিক প্রেক্ষাপটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং ইয়াং জেনারেশনই বলুন আর বয়স্ক, কিছুক্ষণ আগে আমি বললাম তার কথাই বলুন, আজকে সবাই সম্পৃক্ত তৃণমূল কংগ্রেসে। আজকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যেমন সাজিয়েছেন, আর ভারতবর্ষের যে অবস্থা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছেন। সুতরাং একটা ট্রেন্ড, আপনারা যেটা বলছেন যে ট্রেন্ড রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা, সমর্থন পাচ্ছেন তিনি, পাবেনও আগামীতে, তার কাজে তিনি সমর্থন পাবেন। আগামীতে দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে দিদিকে কীভাবে চাইছেন, কতটা আন্তরিকভাবে এখানকার জনগণ চাইছেন? এখানকার জনগণ তো অবশ্যই চাইছেন। নেত্রী বলেছেন 42-এ 42, আমরা যারা কর্মী আমরা বলছি 42-এ 42। মানুষের মধ্যে ঢেউ উঠেছে 42-এ 42। এই ঢেউটা এমন জায়গায় হয়েছে, আপনি দেখতে পাবেন নির্বাচন ঘোষণার পরপরই আমার দল, আমার নেত্রী প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, কিন্তু বাকি যারা দল বাংলার বুকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা দিশেহারা। কাকে কোথায় দেবেন, কে কার সঙ্গে জোট করবেন, কে কার সঙ্গে ঘোট পাকাবেন, তারা ব্যস্ত। প্রার্থী তারা দিতে পারছিলেন না। যাই হোক, পরে আস্তে আস্তে এদিক ওদিক থেকে বুঝিয়ে বাজিয়ে, এখান থেকে ধরে নিয়ে এসে, ওখান থেকে ধরে নিয়ে এসে তারা তাদের প্রার্থী, জায়গায় এখনও প্রার্থী দেওয়া হয়নি, তো ধরে নিয়ে আসছেন, কাউকে কোনো জায়গায় বসিয়ে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা বাংলায় থাকি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলা থেকে তো মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দেব। সারা ভারতবর্ষে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, মোদি বিরোধী প্ল্যাটফর্ম। সেই মোদি বিরোধী প্ল্যাটফর্মে যারা যারা রয়েছেন, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে আরও যেসব নেতৃত্বরা রয়েছেন, কেজরিওয়াল থেকে, তারা তাদের মতো করে তাদের জায়গা, তাদের প্রভিন্স, তাদের স্টেট থেকে তারা এগিয়ে আসছে। তো সেইভাবে এগিয়ে এলে, যেভাবে আসছেন ওনারা, আশা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে চালিকা শক্তি হতে চলেছেন। অদূর ভবিষ্যতে আমরা সেটা দেখতে পাব, কারণ বিজেপি আর আসবে না, এটা 200% কারেক্ট। কোনোভাবেই আসতে পারেন না, কারণ যে চমক দিয়ে বিজেপি এসেছিলেন 5 বছর আগে, সেই চমকের এতটুকু অংশ আর নেই। 15 লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি, 2 কোটি চাকরি হয়নি। নোটবন্দিতে ওনারা বলেছিলেন যে সন্ত্রাসবাদ ধ্বংস হবে নোটবন্দি করলে, উত্তরোত্তর বেড়ে গেছে। চাষি মৃত্যুর হার বেড়েছে, বেকারত্ব শেষ 45 বছরে জানা বাড়েনি, এবছরে এই লাস্ট 5 বছরে তার থেকে বেশি হয়ে গেছে। সুতরাং মানুষকে দিয়েছেন কি? কাউকে আপনি জিজ্ঞাসা করুন না বিজেপি থেকে কী পেয়েছেন। বেটি বাঁচাও বেটি পড়াও, ওয়েস্ট বেঙ্গলে একজনও পেয়েছেন, নট এ সিঙ্গেল ওয়ান। তাহলে কী পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো করে দিয়েছেন, আপনার মেডিকেল কার্ড করে দিয়েছেন, তারপরে আবার আয়ুষ্মান ভারত দিয়ে উনি মোড়ক দিতে চাইছেন। টাকা দিতে হবে স্টেটকে, আর উনি ওখান থেকে আঙুল নেড়ে বলবেন এটা আমার প্রকল্প। এটা তো হতে পারে না, না, এটা তো হতে পারে না। মানুষ তো সেই স্বাস্থ্য সাথীর কার্ডের সুবিধা পাচ্ছে, অনেক মানুষ পাচ্ছে। সুতরাং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লাস্ট 5 বছর আমরা দেখেছি মোদি বিরোধী প্রধান মুখ ছিলেন, আজকে এখানে বসে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ভারতের চালিকা শক্তি।
এতে কোনো সন্দেহ নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ডাউট নেই, এটুকু বলতে পারি। আপনাকে ডিএনএন বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। নমস্কার। একেবারেই একদম যেটা উঠে এলো কথাটা, যে কৌশিকবাবু যেটা জানালেন, যে একদিকে যেমন রাজনৈতিক লড়াই থাকছেই, নির্বাচনী লড়াই থাকছেই, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগামীতে ভারতবর্ষের চালিকা শক্তি হতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ থাকছে না। পাশাপাশি দলীয় যে কর্মসূচি রয়েছে, নির্বাচনী যে লড়াই রয়েছে, অর্থাৎ 42-42, সেই জয়ও কিন্তু সময়ের অপেক্ষা। ক্যামেরা এইচবির সাথে ডিএনএন বাংলার জন্য অরূপ মৈত্র।